ও তাদের যোগ্যতা এটার সাথে যায় না। তো কমিটিলি করতেই হয়, সংস্কার যদি করতে হয় এমন মানুষকে নিয়ে করা উচিত যারা পড়াশোনার ব্যাপারটা কি বোঝে, বাচ্চাদের পড়াশোনা কিভাবে করানো উচিত সেটা জানে, এরকম মানুষদেরকে এখানে দেওয়া উচিত। এবং একই সাথে তারা যেন বাস্তবতা বিবেচিত এবং যেভাবে গত কারিকুলামটা আমরা দেখেছিলাম যে এমন একটা জিনিস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে যে এখানে প্রপার পাইলটিং করা হয় নাই, টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই, গার্জিয়ানদেরকে এটার সাথে অ্যাকাস্টম করা হয় নাই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে, এটা ব্যাকফায়ার করেছে, ছাত্ররা বুঝতেই পারছে না কি করবে। তো এ কারণে সংস্কার মানে এমন সংস্কার যে সংস্কারটা কাজে লাগে। সুতরাং আমাদেরকে এমন মানুষদের দেওয়া উচিত যারা শিক্ষা ব্যাপারটা বোঝে, ইসলাম ব্যাপারটা বোঝে এবং সেই অনুসারে তারা যেন এখানে কালেকশনটা আনে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু এখন দিচ্ছি ডক্টর শামসুল আরিফিন সব থেকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধী, আপনারা সবাই জানেন যে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা কেউই রাজপথের সংগ্রামী মানুষ না, আমরা এখানে কেউ অ্যাক্টিভলি আমরা দলীয় কোনো রাজনীতিতে আমরা সম্পৃক্ত না। এরপর আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। এর পিছনে কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিগত খুনি হাসিনার সরকার তারা আমাদের কোমলমতি শিশুরা যারা কিছুই বোঝে না, যাদের মধ্যে ভালো মন্দের বুঝতে পর্যন্ত এখন পর্যন্ত তৈরি হয় নাই, যারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে তারা আইডেন্টিফাই করতে পারে না, এই সমস্ত কোমলমতি বাচ্চারা যে বইগুলো পড়বে সেই বইগুলোর মধ্যে এমন সব বিতর্কিত ইতিহাস, বিতর্কিত বিষয়, বিকৃত যৌনাচারের বিভিন্ন বিষয় তারা আমাদের ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে তারা দিয়ে দিয়েছে। তো এই জন্য এর প্রেক্ষিতে সে সময় আমরা আন্দোলন করেছি, অনলাইনে অফলাইনে আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রেখেছি। আমরা আশা করেছিলাম, আমাদের অনেক আশা ছিল যে ছাত্র জনতার রক্তের মাধ্যমে আসা যে স্বাধীনতা, এই স্বাধীনতার ফলে আমাদের সন্তানদের মন মগজ নষ্ট করার যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি পাবো, আমরা এটা আশা করেছিলাম। গতদিন আমি এবং সাইফুল্লাহ সাহেব আমরা হাসপাতালে, পঙ্গু হাসপাতালে গিয়েছি। সেখানে যারা আহত পঙ্গু তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আপনি কোন শক্তির বলে আপনি মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে ছুটে গেছেন। তারা আমাদেরকে কথা বলেছে, অধিকাংশই তারা এই কথা বলেছে যে আমি খুনি হাসিনার জুলুমকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আমি গিয়েছি। আমরা যখন জিজ্ঞেস করেছি যে হাসিনার প্রতি আপনার রাগ কিসের, কেন আপনি হাসিনার উপর আপনার তো ক্ষোভ, তারা বলেছে যে মৌলানা দেলোয়ার হোসেন, কেউ বলেছে মৌলানা দেলোয়ার হোসেন সাইদির উপর যে জুলুম নির্যাতন, তাকে হত্যা করা, এই জন্য রাগ। কেউ বলেছে ইসলাম এবং মুসলমানের প্রতি হাসিনার যে বিদ্বেষ, মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য হাসিনার যে প্রকল্প, এটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এক একজন এক একটা কথা বলেছে। তার প্রত্যেকেই তারা বলেছে আমরা ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য যে আবেগ, ওলামায়ে কেরামকে হেফাজতের 2013 সালের যে প্রোগ্রাম, সেখানে আওয়ামী লীগের বর্বরোচিত যে গণহত্যা, হ্যাঁ, এই জন্য হাসিনার প্রতি আমাদের ক্ষোভ। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান। তারা আমাদেরকে বলেছে যে আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। তাহলে আমার কথা হচ্ছে যে আজকে যে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটিতে কি আমাদের এই আহত পঙ্গু ভাইদের যারা শহীদ হয়েছে তাদের যে মতাদর্শ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন কি এই কমিটিতে আছে? না। এই কমিটিতে দেখেন কারা কারা আছে, আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন। এই কমিটিতে এই সমাজের ক্ষুদ্রতম অংশ যারা নাস্তিক, নারীবাদী, ফেমিনিস্ট, এদের প্রতিনিধি এই কমিটিতে আছে। মানে আমার কথা হচ্ছে যারা 90% মুসলমান, এই 90% মুসলমানের প্রতিনিধি এই কমিটিতে কোথায়? মুসলমানের প্রতিনিধি এখানে কোথায়? এই যে পাঠ্যপুস্তক প্রণীত হবে সেটার অধিকাংশ পাঠক, 90% পাঠক হচ্ছে আমার আপনার সন্তান। তাহলে আমার আপনার সন্তান কি পড়ছে সেটা কি একজন নাস্তিক ঠিক করে দিবে? একজন যে আমাদের সমাজকে ধ্বংস করতে চায়, আমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমান আমলকে ধ্বংস করতে চায়, এরকম মানুষের হাতে আমি আমার সন্তানকে ছেড়ে দেবো? কখনোই না। আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, দেখেন, বিগত হাসিনা সরকার থেকে আপনারা শিক্ষা নেন। সংখ্যাগুরুকে বঞ্চিত ফিল করাবেন না, আমাদেরকে এই ফিল করাবেন না যে আমরা বঞ্চিত। আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের পরিবার হুমকির মুখে, এমন অনুভূতি যেন আমাদের মধ্যে জাগ্রত না হয়। দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমরা মুসলমান, আমাদের রোজা রেখে অভ্যাস আছে, আমরা সারা মাস রোজা রাখি।
একবেলা না খেলে আমাদের সমস্যা নাই, কিন্তু আপনি যদি আমাদের ধর্মে হাত দেন, আপনি যদি আমার সন্তানকে আমার থেকে ছিনাই নেওয়ার প্রচেষ্টা করেন, তাহলে আমরা থেমে থাকবো না। রক্ত একবার আমরা দিয়েছি, আপনি যদি হাসিনা থেকে শিক্ষা না নেন তাহলে প্রস্তুত থাকেন। আমাদের খাবার বা অন্য বস্ত্র না হলে আমাদের চলবে, কিন্তু ইসলামকে বিকৃত করবেন আর আমাদের সন্তানকে সমকামী বানিয়ে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন, পরিবারের তোমাকে ধ্বংস করে দিবেন, এটা আমরা বরদাস্ত করবো না। 2 নম্বর বলতে চাই, আরেকটা কথা সে বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন, আমরা ছাপোষা মানুষ, যা করি আমরা আমার পরিবারের জন্য করি, আমার সন্তানের জন্য করি, ঠিক কিনা? সারাদিন গাধার মতো খাটি শুধু আমার সন্তানের জন্য। সেই সন্তানকে যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে চান, তাহলে সেই হাত আমরা ভেঙে দেবো, সেই হাত আমরা অক্ষত রাখবো না। পরিশেষে বলতে চাই, আমাদের দাবি হচ্ছে অবিলম্বে প্রফেসর কামরুল হাসান মামুন এবং প্রফেসর সামিনা লুৎফাকে এই কমিটি থেকে বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে এখানে একজন আলেম এবং দ্বিতীয়ত একজন ধর্মপ্রাণ শিক্ষাবিদকে এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এটা 24 ঘন্টার মধ্যে করতে হবে, 24 ঘন্টার আলটিমেটাম, নাহলে পরে আমাদের আরো কর্মসূচি সামনে আসছে। এবং আপনারা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনারা নিজের থেকে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ড না ঘটিয়ে আমরা যে কর্মসূচি ডাক দেবো সেই কর্মসূচিতে আপনারা সর্বতভাবে সামিল হবেন ইনশাআল্লাহ তাআলা। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একে করলে হবে না, আমাদের উপর দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সম্মানিত দেশপ্রেমিক জনতা, আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে অনেক ধরনের মানববন্ধন হয়, কিন্তু আজকের মানববন্ধন কেবল মানববন্ধন নয়, এটি একটি গণজাগরণ এবং এটি একটি সাধারণ মানুষের মহামিলনের রূপ ধারণ করেছে ইতিমধ্যেই। এখানে যে কোনো ধরনের মানববন্ধনের জন্য আমরা দেখেছি অনেক সময় ব্যানার ধরার মতো লোক অভাব বোধ করে, কিন্তু আজকে এখানে লোক দাঁড়ানোর মতো জায়গা নেই। এটাই প্রমাণ করে এদেশের মানুষ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তাদের শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার যেরকম কাউকে দিয়েছিল না, আগামীতেও কাউকেও এই দেশের শিক্ষা নিয়ে, সংস্কার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সম্মানিত বাংলাদেশের প্রথিত দেশে অন্যতম আলেম দ্বীন, পরিচিত মুখ আমাদের প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ স্যার। কথা বলছেন ডক্টর মুক্তার আহমেদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, জুলাইয়ের রক্তের দাগ এখনো শেষ হয়ে যায়নি। এখনো যদি আমরা রাস্তাঘাটের দিকে তাকাই, তাহলে দেখব এখনো ছোট ছোট রক্তের দাগ বিভিন্ন জায়গায় লেগে আছে। যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন, প্রতিদিন এখনো আমরা সংবাদ পাই যে হসপিটালে তারা মারা যাচ্ছেন, এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখনো স্বজন হারানোর সে বেদনা তারা ভুলতে পারেনি। এখনো আমরা এই জুলাই এর 5ই জুলাই থেকে আবার আমরা 1-1.5 মাস পরে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা বলেছিলাম আমাদেরকে যেন আবার রাস্তায় নামতে না হয়, তৌহিদি জনতাকে যেন আবার রাস্তায় নামতে না হয়, কিন্তু আমাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে 1.5 মাসের মাথায় আবার রাস্তায় নামতে হয়েছে। আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন। আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে বিপ্লব করেছিলাম, যে বিপ্লব এখানে সংগঠিত হয়েছে, সেখানে তৌহিদি জনতার বিশাল বড় ভূমিকা ছিল। ওলামায়ে কেরাম সেখানে তারা মৌলিক ভূমিকা পালন করেছে, শাহাদাত বরণ করেছে। এখানে প্রচুর পরিমাণ মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআনরা, আলেমরা তারা শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আবার নতুন করে তাদের সাথে গাদ্দারি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে আমরা মূলত এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের তৌহিদি জনতারা, ওলামায়ে কেরাম এখানে বাংলাদেশের স্বাধীনতার তার রক্ষা কবচ। অতএব যখনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একদল লোক যখন তারা ষড়যন্ত্র বা চক্রান্ত শুরু করে, তখন ওলামায়ে কেরাম তারা গর্জে ওঠেন। আমরা সম্মানিত সাথীরা, সম্মানিত বন্ধুরা, প্রিয় দেশবাসী, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের শিক্ষাকে কেন্দ্র করে। আবার এখানে চক্রান্ত এবং ষড়যন্ত্রের এখানে আমরা দেখতে পাচ্ছি দাবানল আবার বেজে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সেই শাহবাগী চেতনার লোকেরা, হতে পারে যে তারা স্বৈরাচারের দোষর তারা ছিল না, কিন্তু স্বৈরাচারের চেতনা, তারা শিক্ষার চেতনা তারা লালন করে। এই চেতনাধারীরা আমাদের 90% মানুষের, মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে, এটা তারা ঠিক করে দেবে। তৌহিদ জনতা এটা কোনো অবস্থায় মেনে নেবে না। সেখানে এখান থেকে আমরা ঘোষণা করতে চাই, এখানে যাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এদের মধ্যে চিহ্নিত শাহবাগী রয়েছে।
রয়েছে, শাহবাগী চেতনাধারী রয়েছে, ইসলাম বিদ্বেষী রয়েছে, সমকামী এই আইডিয়াকে প্রমোট করে এরকম চিহ্নিত লোকেরা এখানে রয়েছে। অবিলম্বে তাদেরকে কমিটি থেকে অবশ্যই তাদেরকে বহিষ্কার করতে হবে। যদি বহিষ্কার না করা হয় 24 ঘন্টার আলটিমেটাম এখানে দেওয়া হলো, যদি বহিষ্কার না করা হয় তাহলে পরবর্তীতে প্রয়োজনে আপামর তৌহিদি জনতাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আবার গড়ে উঠবো, গড়ে তুলবো, প্রয়োজনে আবার আমরা রাস্তায় নামবো, আবার রাস্তা প্রয়োজন আমরা দখল করবো। আমরা বলতে চাই এই বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগী হিসেবে থাকতে চাই। আমাদের সহযোগিতা আপনারা অবশ্যই গ্রহণ করুন। আলেমদেরকে অথবা যারা ইসলাম বুঝে, যারা শিক্ষা বুঝে, এরকম রাখাল রাহারা এখানে শিক্ষার কি বুঝে, তাদের চেয়ে বড় শিক্ষাবিদ এখানে রয়েছে। সামিনা লুৎফা এখানে শিক্ষার কি বুঝে, অথবা এখানে মোহাম্মদ আজমরা শিক্ষার কি বুঝে, তাদের বড় বড় শিক্ষাবিদরা রয়ে গেছে, তাদেরকে অবশ্যই এই কমিটি অন্তর্ভুক্ত করাতেই হবে। আলেমদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের মাধ্যমে শিক্ষার পরিমার্জন এবং সংস্কার অবশ্যই করতে হবে। আমরা জানি এই কমিটিতে একজন দিনদার এবং আল্লাহর একজন লোক রয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে যেন তাকে সেখান থেকে সরানো হয়। এই সামিনা লুৎফারা তারা এবং তাদের রাখাল রাহারা তারা এই ষড়যন্ত্র করছে, তাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য অথবা তাকে সেখান থেকে উইথড্র করার জন্য তারা চাপ দিচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশের তৌহিদি জনতা এরা প্রচন্ড সজাগ এবং সচেতন। একটা 16 বছরের একটা স্বৈরাচারকে কিভাবে পতন করেছে তা আপনারা দেখতে পান নাই? অতএব স্বৈরাচারের প্রতিধ্বনি শাহবাগ থেকে যেভাবে উচ্চারিত হয়েছিল, সেই শাহবাগীরা আবার স্বৈরাচারের সেই প্রতিধ্বনি আবার সিলেবাসের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমাদের সামনে তারা করে দেবে অথবা তারা উপস্থাপন করবে, তা আমরা করতে দেব না। আমাদের বক্তব্য হচ্ছে ওই ইমিডিয়েটলি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে কমিটি থেকে উইথড্র করতে হবে। ওলামায়ে কেরামদের মধ্যে যারা শিক্ষাবিদ রয়েছেন তাদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আদারওয়াইজ আবার বাংলাদেশের এই রাজপথ, আবার তৌহিদি জনতা আবার এটাকে দখল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশকে, আমরা যে স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জন করেছি, প্রায় 1500 লোক এখনো পর্যন্ত রেকর্ডেড যারা শাহাদাত বরণ করেছেন, 25,000-এর মতো লোক যারা আহত হয়েছেন, এখনো তাদের চিকিৎসার এখন আমরা নিশ্চিত করতে পারিনি, তাদের পাশে এখন আমরা দাঁড়াতে পারিনি, এখনো তাদের কষ্টগুলো আমরা দূর করতে পারিনি, অথচ আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে। যাদের কারণে রাজপথে আসতে হয়েছে তাদেরকে হুঁশিয়ার করিতে চাই, তারা অবশ্যই এখান থেকে পদত্যাগ করবেন অথবা বাংলাদেশ নিয়ে তারা নতুন কোন ষড়যন্ত্র আঁটবেন না। ষড়যন্ত্র যদি আগা হয় তাহলে হাত কিভাবে ভেঙে দিতে হয় তৌহিদি জনতা উলামায়ে কেরামটা ভালো করে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন আবু মোহাম্মদ রহমানী, যার বিতর্ক এবং যার বিভিন্ন পর্যায়ের ইসলামিক গবেষণা রয়েছে। কথা বলছেন আবু মোহাম্মদ রহমানী সংক্ষিপ্তভাবে। অনেক আলেম ওলামা, অনেক শিক্ষাবিদ এখানে এসেছেন, আমরা সকলে হয়তো কথা বলতে পারবো না, কিন্তু মূল বার্তা আমাদের সাংবাদিক বন্ধুদের সামনে আমরা উপস্থাপন করব। সংক্ষিপ্ত কথা বলছেন আবু মোহাম্মদ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা জানি মানুষ মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কথা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা দেখতে পেয়েছি সেই কুদরতি খোদার শিক্ষা কমিশন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেভাবে শিক্ষা সিলেবাস, শিক্ষা নীতি নিয়ে টানা হেসরা করা হয়েছে, বাঙালি জাতি হিসেবে নিজে দাঁড়ানো তো দূরের কথা, লাঠি ভর দিয়ে দাঁড়ানোর যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই। প্রিয় উপস্থিতি, 1971 সালের স্বাধীনতার সুফলকে চেতনা ব্যবসায়ীরা ছিনতাই করেছিল। আমরা দেখতে পেয়েছি 2024 সালের এই স্বাধীনতাকে লালনবাদী আর মার্ক্সবাদীরা ছিনতাই করার জন্য তৎপরতা শুরু করেছে। এই দেশের আপামর জনসাধারণ এই তাদের অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি হাজারো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে আমরা দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের গোলামিতে আমরা লিপ্ত হতে চাই না। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, এদেশের 90% মুসলমানের চিন্তা, চেতনা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে উপেক্ষা করে যদি পশ্চিমা ধ্যান ধারণা LGBTQ চাপিয়ে দেওয়ার নতুন করে ষড়যন্ত্র করা হয়, আরেকটা 2024 সংগঠিত হবে, আবার রাজপথ রঞ্জিত হবে, তবুও আমাদের তাহজিব, তামাদ্দুন আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এখন কথা বলতেছেন তরুণ আলেমে দ্বীন মুহতারাম মাওলানা গাজী ইয়াকুব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাংবাদিক বন্ধু, উপস্থিত সমবেত মানববন্ধনকারী ভাইয়েরা, অনেক বড় বড় মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, সময় খুবই স্বল্প। আমাদের কাছে সূর্যের আলোমতো স্পষ্ট, ৭১ পূর্বে ৭১ সালে স্বাধীনতা নিয়ে আসছে আমাদের বাপদাদারা, ইসলামপন্থী তথা দেশপ্রেমিক শক্তি, কিন্তু ভোগ করেছে শাহরিয়ার মামুন, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির গংরা। ২০২৪ সালে জুলাই পরবর্তী ৫ই আগস্ট বিপ্লব এনে দিয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা তথা ইসলামপন্থীরা, আর ভোগ করতেছে লালনবাদীরা। আমরা যদি চুপ করে বসে থাকি, বারবার যদি আমরা অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে দেখা যাবে আমাদের মূল চলে গেছে, শিকড় চলে গেছে। লাস্ট কথা বলতে চাই, এদেশের দেশপ্রেমিক হিসাবে সকলের কাছে বলতে চাই, শ্রীলঙ্কায় তথা কথিত তামিল টাইগারদেরকে, বেলুপিল্লাই প্রভাকরণকে যেভাবে সরকার ধ্বংস করে দিয়েছিল, তেমনি ভাবে আমাদের দেশের অখণ্ড রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে যা শুরু হয়েছে সেগুলোকে সমূলে ধ্বংস করে দিতে হবে। নাসরুল্লাহ ওয়া ফাতহুন করিব, অবশ্যই মুমিন। এ পর্যায়ে কথা বলছেন লেখক, কলামিস্ট, গবেষক মোহতারাম আব্দুল্লাহ আল ফারুক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখের সাথে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা লক্ষ্য করেছি বিগত ৩০ বছর ধরে এটাই হচ্ছে যে যখন বাংলাদেশের জন্য রক্তের প্রয়োজন পড়ে, যখন বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিস্টের উৎখাতের প্রয়োজন পড়ে, তখন ইসলামপন্থীদের ডাকা হয়, তাদেরকে রাজপথে আহ্বান করা হয়, তাদের রক্তে রাজপথ সূচিত হয়। কিন্তু যখন ফল খাওয়ার সময় আসে, যখন সুফল ভোগের সময় আসে, তখন আর ইসলামপন্থীদের কথা মনে থাকে না। তখন কেন শাহবাগীরা আসে? আমরা কি আর রক্ত দিব? অবশ্যই দিব, কিন্তু আমরা যখন এই দেশের জন্য রক্তের ডাক আসবে আমরা রক্ত দিব। কিন্তু আমরা অবশ্যই সরকারের কাছে এই কথা বলবো যে আপনারা যখন বাংলাদেশ গড়বেন, যখন শিক্ষা কমিশন গড়বেন, যখন আপনি দেশ গড়বেন, তখন যেন এই দেশের সমস্ত পক্ষের পাশাপাশি ইসলামপন্থীদেরকে আহ্বান করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে জাতীয় সিলেবাস সমন্বয় কমিটিতে অনেক এনজিও রয়েছে, অনেক সাংবাদিক রয়েছে, এমনকি সহকামিতার পক্ষের লোকেরা রয়েছে, কিন্তু ইসলামপন্থীরা নেই। আমি এর তীব্র প্রতিবাদ করে সরকারের সামনে আমরা 3 দিনের আলটিমেটাম দিচ্ছি, যদি এই শিক্ষা কমিশন থেকে শাহবাগীদের উচ্ছেদ করে এই দেশের বরেণ্য আলেম এবং জাতীয় শিক্ষাপ্রাপ্ত লোকদেরকে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে এই আলেম সমাজের ব্যানার থেকে কঠিন কর্মসূচি আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে কথা বলতেছেন আমাদের প্রিয় ভাই ডক্টর হাবিবুর রহমান ভাই এখন কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, আপনারা কি জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এটা জানেন। আমাদের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম এদেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না এবং সিলেবাস থেকে ইসলাম বিরোধী অন ইসলামিক যত বিষয় আছে এগুলোকে অপসারণ করা হবে। আমরা দেখলাম এই সিলেবাস সংস্কার কমিটিতে যাদেরকে রাখা হয়েছে, এটা হচ্ছে সেই বিগত পতিত স্বৈরাচারের দোসর, শাহবাগের দোসর, তাদেরকে এইখানে আবার পুনর্বাসন করে ইসলাম বিরোধী সিলেবাসে আবার প্রণয়ন করার তারা সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, ইসলাম বিরোধী নাস্তিক যত ব্যক্তি এই কমিটিতে আছে, 3 দিনের মধ্যে তাদেরকে অপসারণ করে এদেশের তৌহিদি জনতার প্রতিনিধিত্বশীল যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলে ইসলামের ভিত্তিতে একটা সিলেবাস কমিটি গঠন করতে হবে। আমরা চাই না আবার রাষ্ট্রপতি আসুক, এজন্য আমরা চাই
অতি দ্রুত এই নাস্তিক স্বৈরাচারের দোষরদেরকে সরিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি করে এদেশের আপামর 90% মুসলমানের দেশে মুসলিমদের পছন্দের একটি সিলেবাস তৈরি করা হোক, এই আবেদন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক স্যার আরিফুল ইসলাম অপু। স্যার আরিফুল ইসলাম অপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা পরিষ্কারভাবে সেটি কনভে করছি যে পাঠ্যপুস্তক রিভিউ করার কমিটি করা হয়েছে, সেখান থেকে বিতর্কিত এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য আদর্শের ধারক যারা, তারা আমাদের আপামর জনসাধারণকে রিপ্রেজেন্ট করেন না। এখানে ফিজিক্সের এক্সপার্ট বলি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট বলি না কেন, এরা আমাদেরকে রিপ্রেজেন্ট করেন না। তারা আমাদের দেশের তাহজিব তামাদ্দুনকে ধারণ করেন না। তারা শিক্ষাবিদ, তারা যত বড় সায়েন্টিস্টই হন না কেন, যারা আমাদের দেশের সংস্কৃতিকে ধারণ করেন না, তারা আমাদের শিক্ষার কোনো কমিটিতে থাকতে পারবেন না। তার সাথে আরেকটি বিষয় আমি ওলামায়ে কেরাম সহ আমাদের তাওহীদি জনতাদের জন্য বলতে চাই যে আপনারা আমরা সবাই মিলিয়ে এই শিক্ষা কমিশনের জন্য বা রিভিউ কমিটির জন্য কিছু সংখ্যক ব্যক্তিদের নাম প্রস্তাব করি। লিখিতভাবে আমরা মিনিস্ট্রিতে এটার ব্যাপারে নাম দিব, যাতে আমাদের এখান থেকে তাদেরকে নেওয়া হয়। সেখানে আলেম সহ অন্যান্য শিক্ষাবিদদেরকে আমরা প্রস্তাব করতে চাই। তার সাথে আরেকটি বিষয় বলে একটু শেষ করব, আমাদের উচিত হবে অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে আলেমদের এবং যোগ্য স্কলারদেরকে নিয়ে প্রত্যেকটি মিনিস্ট্রির কার্যক্রমকে দেখা এবং রিভিউ করার জন্য কমিটি তৈরি করা। প্রত্যেকটি মিনিস্ট্রির মধ্যে যারা বসে আছেন, যে সচিবগুলি আছেন, তাদেরকেও আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে চাই। যে কারণে এই সময়ের দাবি হচ্ছে আলেমদের পক্ষ থেকে জাতীয়ভাবে একটি কমিটি করে সরকারের সকল বিষয়ে আমরা যেন সঠিকভাবে পরামর্শ দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে কথা বলছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন পরিচিত মুখ মুহতারাম শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আজকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, সেটা আপনাদের কাছে আমরা ইতিমধ্যে জানিয়েছি। আমাদের মূল বক্তব্য খুবই সংক্ষিপ্ত। বাংলাদেশে বর্ণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সাধারণ মানুষের, তৌহিদি জনতার উপর প্রতিষ্ঠিত বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে আমাদের অনেকগুলি প্রত্যাশার একটি প্রত্যাশা হচ্ছে যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা সংস্কার করতে হবে এবং শিক্ষা সংস্কারে যে সকল কমিটি করা হয়েছে সেই জায়গাগুলিতে আলেম এবং ইসলামপন্থী, ইসলাম তাহজিব তামাদ্দুনকে ধারণ করেন এরকম ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে, কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশে প্রকৃত সংখ্যালঘু হচ্ছে ইসলামপন্থীরা, দাড়ি টুপিওয়ালারা। সেটা আপনার আয়নাঘর থেকে শুরু করে গুম, খুন, অত্যাচার, নির্যাতন সব ক্ষেত্রে যেরকম দেখতে পেয়েছেন। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা বর্ণ বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি, সেখানেও আমরা দেখেছি ইসলাম এবং ইসলামপন্থীরা বৈষম্যের শিকার। আমরা দেখেছি এখানে যে প্রতিনিধি দল আছে, এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোনো ইসলামপন্থী নেই। আপনারা শুনলে অবাক হবেন, এখানে এক একজন ব্যক্তি আছেন যেই ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদেরকে অবাক করেছে। আমরা টু দা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই, তারা তবলিগ করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন। তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায়, অথচ আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি, মান উন্নয়ন, দেশের পরিবর্তন হয়েছে, অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই। এখন পর্যন্ত যাদের হুজুর বলে আপনি টিটকারি করেন, আপনি ওই ওল্ড হোমে যে খবর নিয়ে দেখবেন তাদের বাপমা কয়জন থাকে, আর শিক্ষিত নামে কুলাঙ্গারদের বাপমা কতগুলো ওল্ড হোমে থাকে, এখানে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন। থানায় যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির
মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন, অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে। আমরা বলতে চাই, তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন, কলম্বাসের 300 বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে, মনে করতেছেন এটা হুজুর বোধহয় ওয়াজের মধ্যে বলে ফেলছে। কিন্তু আমরা যদি দেখি, ইউসুফ মুয়ে থেকে শুরু করে মিডিয়া এন্ড পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবু আল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন, আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোনো বিষয়ে, জ্ঞানের কোনো বিষয়ে জ্ঞান দিয়ে উত্তর দিবেন। আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই ক্রিটিসাইজ গুলো প্রকাশ হয়। এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং পুনর্মূল্যায়ন হবে? এই জন্য আমরা বলবো, এই সকল চিহ্নিত ইসলাম বিদ্বেষী শাহবাগীদের প্রতাত্মাদেরকে সরিয়ে প্রকৃত ইসলামপন্থীদেরকে এখানে জায়গা করে দিতে হবে। আমরা আরো আপনাদের কাছে বলতে চাই, 2-3টা বিষয় খেয়াল করেন। নিউটনের যে 3টা সূত্রের কথা বলা হয়, এই 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে 600 বছর পূর্বে ইবনে সিনা তার আল ইস্তাহারাতের মধ্যে উল্লেখ করেছেন। হিবাতুল্লাহ আল বাগদাদি 500 বছর পূর্বে তার দ্বিতীয় সূত্রের ব্যাপারে কথা বলেছেন। ইবনে হাইসাম, যিনি মুসলিম পণ্ডিত ছিলেন, ইবনে হাইসাম তার আল মানাজারের মধ্যে কথা বলেছেন। ফখরুদ্দিন রাজির আল মাবাহিসের মধ্যে এই সকল সূত্রের কথা বলা আছে। আপনি যদি মনে করেন যে আপনি বিজ্ঞান চর্চার যুগে বিরাট বড় অবদান রেখেছেন, আমরা বলতে চাই, যাদেরকে হুজুর বলে টিটকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এইগুলো পড়ে আপনারা জ্ঞানবান হয়েছেন, আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি টিটকারি করেন। আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে, কোন রকম বিষয় দিয়ে নয়। আমরা একটা কথা বলতে চাই, শিক্ষা ব্যবস্থায় যে সকল অবদান হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষকদের কোনো এখন ট্রেনিং নাই। ছোটবেলার একটা গল্প আপনাদেরকে বলাই, ভালো করে খেয়াল করেন। এক ক্লাসে 50 জন শিক্ষার্থী, 50টা সাদা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন। হাতে তাদের কলম ছিল, বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামের মধ্যে লিখো। লিখার পরে টিচার বলেছেন, সামনের সব বেলুনগুলো তুমি ঝুলিয়ে রেখে দাও। সব বেলুনগুলো ক্লাসরুমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে কার বেলুন কোনটা, সেই বেলুনটা তোমরা ওইখান থেকে বের করার চেষ্টা করো। ছেলে পেলে হুড়াহুড়ি করে একজন আরেকজনের বেলুন খুঁজে পায় না, বেলুন উল্টা ফেটে যায়। টিচার তখন বলছেন, থামো থামো, আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই। তোমার সামনে যেই বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও। নেওয়ার পরে দেখো কার নাম লেখা আছে। তার নাম লেখা নাই, কিন্তু যার নাম লেখা আছে তাকে সে চেনে। বললো যার নাম লেখা আছে এখন তার হাতে দিয়ে দাও। 5 মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে, বেলুন ফাটে নাই, সকলেরটা সকলে পেয়ে গেছে। এইটা দ্বারা বলতে চাই, আমরা আপনাদের সহযোগী হতে চাই। আমরা আপনাদের মধ্যে ডুবে যেতে বা মিশে যেতে চাই না, আইডেন্টিটি আমরা নষ্ট করতে চাই না, কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই। কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না, আপনারা কথা শুনতে চান না, আপনারা ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান। এই জন্য আমরা বলতে চাই, আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে অপসারণ করুন। যৌক্তিক যারা মানুষ, যৌক্তিক আলেম, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন, বৈষম্য দূর করুন। নচেত আমাদের যে সকল দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু বৃহত্তর জায়গায় আপনাদের সঙ্গে মানতে হবে। আমরা বলবো আপনারা আমাদের দাবির সাথে সমন্বিত হন, আমাদের দাবিকে আপনারা এই সাউন্ড ঠিক করেন। চেষ্টা করুন, ইনশাআল্লাহ সকল প্রকার তবে যদি আমাদেরকে আপনারা দাবি মানতে বাধ্য করেন, তাহলে দাবি মানার জন্য যা করতে হয় সেই ঘোষণা কিন্তু আমাদের পক্ষ থেকে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ঠিক করেন, মাইক কই কেটে দিল কিনা? আমাদের সকলের শ্রদ্ধার ভালোবাসার মাওলানা রুহুল করিম আব্বা, মাওলানা রুহুল করিম আব্বা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আজকের এই মানববন্ধন আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে আমরা কয়েকটি দাবিকে সামনে নিয়ে বাংলাদেশের ইসলামের প্রতিনিধিত্ব করে সব ধরনের ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন। প্রথম দাবি আপনারা জানেন 2024 সালের জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে একজন শাহবাগে রক্ত দেয়নি। যারা ইতিমধ্যে যাদের নাম প্রকাশিত হয়েছে, যারা ইন্তেকাল করেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের সকলের নাম তালাশ করলে তারা প্রত্যেকে ইসলামপন্থী, তাদের মধ্যে একজন শাহবাগ ইসলাম বিদ্বেষী আপনারা পাবেন না। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যান, যারা আহত হয়েছে, আমাদের সচেতন নাগরিক সমাজ থেকে এই কাজটা হচ্ছে, আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব এই কাজটা করছেন। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বিভিন্ন হাসপাতালে যান, যারা আহত হয়েছে, যারা চোখ দিয়েছে, যারা তাদের ভিতর একজনও সাংবাদিক পাবেন না, একজন পাবেন না, একজন গান পাবেন না। এই দেশের সচেতন দেশপ্রেমিক মুসলমানরা 14-15 বছর আন্দোলন করে করেছে। আমি আরেকটা কথা বলি, আপনারা বিগত 15 বছর দেখবেন ছাত্ররা সব শেষ দিকে আন্দোলন করেছে, কিন্তু 2008 থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত আপনি 77 ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, 2021 ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, 2008 ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পিছনে সবচেয়ে বেশি যারা রক্ত দিয়েছে তারা হলো ওলামায়ে কেরাম। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রক্ত দিলাম আমরা, দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলমানরা, দেশের সরকারকে তাড়ালো মুসলমানরা, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশন গঠনে ইসলামপন্থীদের কোনো মূল্যায়ন করা হয় নাই। একটা বিষয় নিয়ে আজকে দাঁড়িয়েছে, সেটা হলো আপনারা জানেন শিক্ষাক্রম 2021 বাতিল করে আমাদের একটা মৌলিক দাবি ছিল 2012 তার পরবর্তী কোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া। শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 2021 বাতিল করা হবে, কিন্তু এরপর আমরা দেখেছি যে শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে এমন 2 জন লোককে রাখা হয়েছে যে 2 লোক চিহ্নিত শাহবাগী এবং